ক্লাস 9 অধ্যায় 5 আবহবিজ্ঞান। যান্ত্রিক আবহবিজ্ঞান মূলত যেসব প্রক্রিয়ার সাহায্যে ঘটে থাকে সেগুলি হল উষ্ণতার তারতম্য অনুসারে। তা আজ স্বল্পমোচন সম্পর্কে বলবো। স্বল্পমোচনের অর্থ হচ্ছে স্বল্পমোচনের স্বল্প শব্দের অর্থ খোসা বা ছাল, অর্থাৎ মোচন শব্দের অর্থ ত্যাগ, অর্থাৎ স্বল্পমোচন অর্থ শিলায় খোসা উঠে আসা। তা স্বল্পমোচন কাকে বলে যাওয়ার আগে ছবি দেখে নিই। মরুভূমিতে দিনের বেলায় সূর্যের তাপে কোনো শিলাখণ্ডের উপরের অংশটা তাপ গ্রহণের পর সেটা আয়তনে বেড়ে যায়, তো এতটা বেড়ে গেল, আর ভিতরটা মূল শিলা থেকে যাচ্ছে, ওটাতে তাপমাত্রা অত বেশি হচ্ছে না। রাত্রির বেলাতে আবার ওই শিলার উপরের অংশটা কুঞ্চিত হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। এইভাবে দিনের বেলা তাপের ফলে আয়তনে বেড়ে যায়, রাতের তাপ বেড়ে যাওয়ার পর ছোট হয়ে যায়। এইভাবে যখন মূল শিলা থেকে খোসার আকারে খুলে যায়, পেঁয়াজের খোসার আকারের মতো খুলে যায়, একে স্বল্পমোচন বলে। তা দেখি সংজ্ঞা। যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার উষ্ণতার তারতম্যের কারণে শিলা সংকোচন ও প্রসারণের দ্বারা শিলার উপরের অংশ নিচের অংশ থেকে পেঁয়াজের খোসার মতন খুলে যায়, তাকে স্বল্পমোচন বলে। তাহলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতা তারতম্যের কারণে, মানে গরমে তারতম্যের কারণে শিলা কী হচ্ছে, শিলা এক সময় সংকুচিত হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে, এক সময় প্রসারিত হচ্ছে, বড় হয়েছে, দ্বারায় শিলার উপরের অংশ নিচের অংশ থেকে, তাহলে উপরের অংশ নিচের অংশ থেকে পেঁয়াজের খোসার মতন খুলে যাচ্ছে, এটাকে বলা হয় স্বল্পমোচন। ওর নাম অনিয়ন ওয়েদারিং। অনিয়ন মানে পেঁয়াজ ইংরেজিতে, যা উপগোলাকার আবহবিকার নামেও পরিচিত। কোথায় দেখা যায়? উষ্ণ মরু অঞ্চলে বেশি কার্যকারী হয়, যেমন পশ্চিমবঙ্গের মামাভাগ্নে টিলা বা পাহাড়ে দেখা যায়। এবার এখান থেকে কিছু প্রশ্ন। গ্রানাইট শিলা থেকে গোলাকার মাথা বিশিষ্ট টিলা বা পাহাড়কে গ্রানাইটে টর বলে। সর্বাধিক স্বল্পমোচন ঘটে শিলায়, যা গ্রানাইট শিলায়। গোলাকার বা অনিয়ন আবহবিকার নামেও পরিচিত এই স্বল্পমোচন। গোলাকার আবহবিকারের নামকরণ করেন অলিয়ার। উপগোলাকার আবহবিকার আবার গোলাকার অগ্নিভবন নামেও পরিচিত, অর্থাৎ উন্মুক্ত গম্বুজ অবশিষ্ট শিলা নামে পরিচিত। বৈশিষ্ট্য: এই প্রক্রিয়া শিলা পেঁয়াজের পাতলা খোসার মতন খুলে যায় বলে একে অনিয়ন ওয়েদারিং বলা হয়। 2. উষ্ণ মরুভূমিতে গ্রানাইট বা নিজ শিলায় প্রধানত দেখা যায়, মানে গ্রানাইটে এটা বেশি ঘটে। শিলা একই খনিজ গঠিত, সমসত্ব প্রকৃতি হয়, এটা সমসত্ব প্রকৃতি, সমান টাইপের। স্বল্পমোচন আবহবিকারের ফলে অবশিষ্ট শিলা স্তূপটি মসৃণ, গোল বা উপগোলাকার হয়, তাই এই আবহবিকারকে উপগোলাকার আবহবিকারও বলে। এর প্রভাব পাহাড়ের মাথাগুলো গোলাকার হয়, এই উপরের অংশটা গোলাকার হয়। পদ্ধতি কিভাবে হচ্ছে? শিলা তাপের কুপরিবাহী, মানে তাপ পছন্দ করে না, এই শিলা কী হয়, তাপ পছন্দ করে না। তাহলে হয় শিলা স্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রচণ্ড উষ্ণতায়, মানে তাপের ফলে শিলা আয়তনে বেড়ে যায় বা প্রসারিত হয়। তাহলে দিনের বেলায় সূর্যের আয়তনে এটা কী হচ্ছে, উপরের অংশটা আয়তনে বেড়ে যাচ্ছে, কিন্তু ভিতরের অংশ সেইভাবে প্রসারিত ও সংকুচিত হতে পারে না। তাহলে ভিতরে সেইভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে না, ফলে শিলা স্তরের ভিতর থেকে বাইরের দিকে একটা
তাপীয় ঢালের সৃষ্টি হয়। এই ভিতর থেকে বাইরের দিকে একটা তাপীয় ঢালের সৃষ্টি হয় এবং বাইরে সম্প্রসারিত শিলাস্তরগুলি পেঁয়াজের খোসার মতন খুলে যায় এবং বাইরের এই অংশটা কী হচ্ছে পেঁয়াজের মতন খুলে যায়, কারণ প্রচণ্ড তাপের ফলে উপরের অংশটা একসময় বেড়ে যাচ্ছে আর রাতের বেলাতে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে সে আয়তনে ছোটো হয়েছে, এইভাবে উপরের অংশটা পেঁয়াজের মতন খসে যাচ্ছে। বাইরে সম্প্রসারিত শিলাস্তরগুলি পেঁয়াজের খোসার মতন খুলে যায়, তখন অবশিষ্ট মূল শিলাটি গোল বা উপবৃত্তাকার শিলাস্তূপে পরিণত হচ্ছে। তখন এই যে বাকি অংশটা গোল বা উপবৃত্তাকার শিলাস্তূপে পরিণত হলে তাকে গোল আকৃতি আবহবিকার বলে। এই শিলাস্তূপকে উন্মুক্ত গম্বুজ বলে। আবার শিলার উপরের স্তর পেঁয়াজের খোসার মতন খসে পড়ে, তাই একে স্বল্পমোচন বলে। আরেকবার ছোট করে বলে নিই যে স্বল্পমোচন হচ্ছে সূর্যের তাপের ফলে কী হচ্ছে শিলার উপরের অংশটা আয়তনে বেড়ে যাচ্ছে, দেখো আয়তনে বেড়ে যাচ্ছে, আবার রাত্রিবেলা তার তাপ বেড়ে যাওয়ার জন্য আয়তনে ছোটো হয়েছে। এইভাবে উপরের অংশটা অনেক দিন ধরে চলতে থাকলে কী হচ্ছে উপরের অংশটা এই পেঁয়াজের খোসার মতন আকারে খুলে যাচ্ছে আর মূল শিলাটা থেকে যাচ্ছে। এইভাবে স্বল্পমোচন সিস্টেম।